It's match number 38 of the Dutch Bangla Bank Bangladesh Premier League between Fortune Borishal and the Dhaka Capitals. Fortune Borishal won the match, won the toss, and they are going to bowl first. Not very surprisingly, Danny. No, you do. You just want to go up front. But again, this batting lineup has talent to burn, and we've just shown you about Tanzed in that 90 not out. Litton Das lighting up Salet. Fortune Borishal have remained unchanged, and that is understandable. Don't want to change a winning combination. Very, very strong batting lineup. ঢাকা ক্যাপিটালসের দুই উদ্বোধনী ব্যাটার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম বেশ টাচে আছেন। এবাদত হোসেন 30 ম্যাচে 31 উইকেট, 8.18 ইকোনমি গেল ম্যাচ দিয়ে। আরও একবার মাঠে ফিরেছেন প্রায় 14 মাস পর, বড় মঞ্চে ফিরেছেন। মাঝখানে এনসিএলটা খেলেছিলেন, নিজের ফিটনেসের জানান দিয়েছেন। ভালো বল, অন দ্য রাইস খেলতে হয়েছিল। ডট বল টু স্টার্ট, স্ল্যাশ করেছেন জোরের সঙ্গে, এক বাউন্সে বল সীমানার ওই পারে। প্রথম 4 ঢাকা ক্যাপিটালসের। লাইন লেংথটা হারালেন এবাদত, অফ স্টাম্পের অনেক বাইরে রুম দিয়েছিলেন এবং লিটন জোরেই স্ল্যাশটা করেছেন। জানতেন থার্ডম্যান অঞ্চলে ফিল্ডার আছে, তবে তার থেকে অনেকটা নাগালের বাইরে। বিউটিফুল শট। কারণ প্লেসমেন্ট বেশি জোরে কিন্তু মারার চেষ্টা করেননি, টাইমিং করেছেন এবং মাথায় ছিল, পয়েন্টটা উপরে আছে, পয়েন্টের মাথা উপর দিয়ে মারতে চেয়েছেন এবং সেটাই করেছেন। লিটনকে বেশি কিছু বলতে চাই না, কারণ কমেন্টেটরের কাজ বলে একটা কথা আছে। ভালো সমীহ করেছেন, 5টা রান এসেছে, খুব বেশি চান্সে যাননি এই বলটা। করিডোরটাও এরকম ছিল না যে খুব বেশি সহজভাবে খেলতে পারবেন। 5টা রান। তানজিদ তামিম, লিটন দাস লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন টপ অর্ডারে। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দুজনই বেশ সফল। রাজশাহীর এগেনস্টে 125 করেছিলেন 55 বলে, সিলেটের এগেনস্টে দুবারই 73 ও 70, রংপুরের এগেনস্টে 31-25। এ যেন একেবারে শিল্পীর সুনিপুণ হাতের তুলির স্পর্শ লিটন কুমার দাসের ব্যাটে। অমায়িক একটা 4। একটু আগে প্ল্যাকার্ডে দেখছিলাম মিস্টার মোনালিসা, এই শটগুলোর কারণেই হয়তো তাকে ওই আখ্যাটা দেওয়া হয়ে থাকে। লিটন কুমার দাস দুর্দান্তভাবে গুড প্লেসমেন্টের আগে যে বাউন্ডারিটা মেরেছেন, রুমটা পেয়েছিলেন, বেশ ভালো এক্সিকিউশন, বাট চ্যালেঞ্জটা ফেস করতে হবে। ইম্প্রোভাইজিং করতে যাওয়ার চেষ্টা, এক্সট্রা কভারকে ক্লিয়ার করতে যাওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা, ডিসিভড এবং বোল্ড। স্ট্রেইটার ডেলিভারি, একেবারে স্টাম্পটা টার্গেট করে বল করেছেন তানভীর। জানতেন কোনো রুম দিবেন না লিটন দাসকে। 8 বলে 10 করে প্যাভিলিয়নে ফিরছেন লিটন। প্রথম বলে তানভীরের সফলতা, বরিশালের সফলতা। জাস্ট লুক এট দ্য অ্যাকশন রিপ্লে। স্টাম্পের খানিকটা বাইরে পিচ করে ভেতরে ঢুকিয়েছেন লিটন, নিজেই রুম ক্রিয়েট করার চেষ্টা করছেন। স্টাম্প ছেড়ে লেগ স্টাম্পের বাইরের করিডোরে গার্ডটা নিয়েছিলেন এবং ভেবেছিলেন হয়তো বলটা বেরিয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে বলটা ভেতরে ঢুকেছে, ইনসুইং করেছে। সে কারণেই প্যাভিলিয়নের পথে হাঁটা লিটনের। সুমন ভাই, ক্রেডিটটা মোহাম্মদ নবীকে দেবেন কিনা? আগের ওভারটা প্রেশার ক্রিয়েট করেছেন, লিটন প্রেশারটা নিয়েছেন, একদম ইনিশিয়াল অ্যাপ্রোচটাই ছিল যে রুম তৈরি করে খেলা। রিয়াজ বেশি নিচ করে 275 রান করেছেন, স্ট্রাইক রেট খুব ভালো বলা যায় না, মাত্র 105 রিয়াজ হাসানের উপরে। ইনকামিং, ইনকামিং, আঙুল তুলে দিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চোখে সর্ষে ফুল দেখছেন, অন্ধকার দেখছেন রিয়াজ। আমি আরো আগেই তুলেছি সামনে এবং রিভিউ নেওয়া হয়েছে। রিভিউটা কি নষ্ট হলো? নষ্ট হবে মনে হচ্ছে, কারণ ব্যাক প্যাডে লেগেছে। খুব বেশি জায়গা ট্রাভেল করতে হবে না বলটাকে, এবং স্ট্রেইটার টাইপের ডেলিভারি ছিল। হাইট কুড বি আ ফ্যাক্টর, লেটস সি। ইনসাইড এজ কিনা সেটাও একটা ফ্যাক্টর হলেও হতে পারে। যে জায়গাটা বলটা পিচ করেছে, না ইনসাইড এজ না, খালি চোখে দেখে যেমনটা মনে হচ্ছিল ইনিশিয়ালি, ফ্রন্ট প্যাডটাকেও ব্রাশ করে গেছে কিনা। ব্যাক লেগে তো লেগেছে, বাট ইনসাইড এজ হওয়ার কোনো সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছে না। হিটিং মিডল আই গেস। হাইটটা একটা ফ্যাক্টর বটে শোন ভাই। ফ্রন্ট ফুটটা পুরোপুরি সামনে নিয়েছিলেন, ব্যাক ফুটে গিয়ে লেগেছে। ফ্রন্ট ফুটে টাচ করেছে কিনা স্বামী বলছিলেন না,
দেয়ার ওয়াজ নো টাচ ইন ফ্রন্ট ফুট, ব্যাক ফুটে পুরোপুরি লেগেছে এবং ব্যাক ফুটে প্যাডে কিন্তু লাগেনি, থাই প্যাডের ওপর লেগেছে। ওখান থেকে বলকে অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। লেটস সি। 3টা লাল বাতি, ব্যাটারেরও লাল বাতি। ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট সিটিং, ডিসিশন ও ইউটি আউট। শরফুদ্দৌলা কনফার্ম করলেন। ঢাকা তারা এখন বিপদে, তার মানে 2টা উইকেট তারা হারিয়ে ফেলেছে। রিয়াজ হাসান তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন, লিটন দাস তিনিও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। জেপি কোৎজে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছিল ঢাকা, যেহেতু লিটন আউট হয়েছেন সে কারণে রিয়াজ হাসানকে টিমে পাঠানো হয়েছে। যে সলিড ব্যাটসম্যান, কোচ যে 70 ম্যাচে 117। ফাহিম আশরাফি ইজ ব্যাক, এবারে তুলেছেন তানজিদ তামিম, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ফিরতে হবে তামিমকে। একেবারে যে জায়গাটায় বল করতে চেয়েছিলেন ফাহিম আশরাফ সে জায়গাটায় করেছেন, যেভাবে তানজিদ তামিম মারুক চেয়েছেন সেভাবেই তানজিদ তামিম মেরেছেন, এবং যে জায়গায় ফিল্ডার রেখেছেন ঠিক তার হাত বরাবর গিয়ে পড়েছে, না একটু ডানে সরতে হয়েছে না একটু বামে যেতে হয়েছে। নাবিল, কথা একটাই, ফাহিম আশরাফ আসবেন, উইকেট তুলে নেবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য বিপিএল 2025-এ। সামি সেড ম্যান উইথ গোলের আর্ম, বল করলেই তিনি আসলে ব্রেক থ্রু দিয়ে থাকেন। এবার বিপিএল এর নিয়মিতভাবে সেটা দেখা গেছে। তানজিদ তামিম শটটা যখন খেলেছেন তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে তিনি মিস করে ফেলেছেন, তার জন্য এক্স্যাক্টলি এইখানে ফিল্ডারটা পার্টিকুলার রাখা হয়েছিল। তিনি টাইমিংটা ভালো করে এই শটটা বড় শটে খেলতে পারেন, বাট এই শটটা খেলা একটা ঝুঁকি। আপনার 162 রান 176 স্ট্রাইক রেট বলছিলাম, এই টুর্নামেন্ট দিয়ে অনেকটা ক্রিকেটে ফিরছেন সাব্বির রহমান রুমন। স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, তামিম আছেন, খুব সহজেই তামিমকে বিট করা গেছে, তবে আউটস্ট্যান্ডিং ফিল্ডিং ওই জায়গায়। মাহমুদুল্লাহ রিয়াদি কি ওই জায়গায় ছিলেন কিনা, না তাওহিদ হৃদয় ছিলেন ওই জায়গাটায়। ভালো ফিল্ডিং, 2টা রান সেভ করেছেন, শিওর শট, বাউন্ডারি বাঁচিয়েছেন। দ্যাটস গুড ক্রিকেট, অল অ্যারাউন্ড গুড ক্রিকেট। তাওহিদ হৃদয় বেশ বড় সড়ো একটা সুইমার স্টাইলে জাম্প করেছেন, অর্থাৎ সুইমিং পুলে সুইমাররা যখন ডাইভটা দেন, যে ডাইভটা দেন এবং সেরকম একটা ডাইভ দিয়েছেন, বলটাকে বাঁচিয়েছেন। তবে ইন্টারেস্টিং ব্যাটেল বলতে হবে, আউটসাইড অফ স্টাম্প তাকে ডিসিভ করার চেষ্টা করছিলেন সাব্বির, 4র্থ স্টাম্পে সাফল করে সরে এসেছেন, তিনি বলটাকে রেখেছেন উইদিন দ্য স্টাম্প করিডর, আলতো করে একটা স্পর্শ করেছেন। লাস্ট বল, এবারে আউটসাইড এজ, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, তবে এর আগে তাওহিদ হৃদয় তিনি যে ফিল্ডিংটা করতে পেরেছেন এবাদত সেটা পারলেন না, পারার কথাও না। প্রায় 14 মাস পর যে ক্রিকেটার মাঠে ফিরেছেন। 4 পেয়ে যাবেন, পেয়ে গেলেন, লেন্থ থেকে ধরে রাখতে পারেননি ইবাদত শেষ পর্যায়ে এসে। কেমন ভাই লেগ স্ট্যাম্পের উপরে করেছিলেন, ফ্লিক করেছেন, ব্যাটে বলে কানেকশন না হলেও প্যাডে লেগে বল চলে গেছে সীমানার বাইরে। ইটস আ 4, দূর থেকে ছিটকে গেছে। আবেদন চলেছে এবং আম্পায়ার আউটের সংকেত দিয়েছেন। রিভিউটা সাব্বির নেবেন, কারণ এই প্রান্ত থেকে দেখে মনে হচ্ছিল ইম্প্যাক্টটা আউটসাইড কিনা। প্রথম দেখায় মনে হচ্ছিল খানিকটা বাইরে, যেহেতু লেট সুইং করেছে সে কারণে একটু কনফিউশন ছিল, তবে আম্পায়ার আউট দিয়েছেন। সো উইকেটস যদি হিটিং হয় আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হতে পারে সাব্বিরকে। লেটস সি, 50-50 চান্স। বলটা পিচিং করার পরে খানিকটা বাইরের দিকে বেরোচ্ছিল এবং আমরা দেখছি লেগ স্ট্যাম্প, মিডল স্ট্যাম্প দুটোই দেখা যাচ্ছে এবং অফ স্ট্যাম্পের একটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলটা যদি এখান থেকে স্ট্রেইট যে আঘাত করে আম্পায়ার্স কল হয় সেক্ষেত্রে হয়তো সাব্বিরকে প্যাভিলিয়নে ফিরতে হবে, তবে সেই চান্সটা মনে হচ্ছে একটু ক্ষীণ। নবী অফস্পিন করেননি, একটু ড্রিফটার ছিল, সিম আপ ডেলিভারি করেছিলেন, বলটা পরে এবং বাইরে চলে যাচ্ছিল। ইম্প্যাক্ট এখান থেকে দেখে মনে হচ্ছে বলটা অফস্পিনের বাইরে চলে যাচ্ছে, যেহেতু অফস্পিন নয়, ভিতরে আসবে না বলটা। তবে খুব অর্ডিনারি শট সাব্বিরের, মোহাম্মদ নবীকে অনেক আগে প্রি ডিটারমাইন্ড শট, ঠিক রিভার্স সুইপে মারেননি, একটু প্লেসমেন্ট টাইপের করার চেষ্টা করেছিলেন। ভালো শট নয় সাব্বিরের। ইম্প্যাক্টটা আউটসাইড হওয়া উচিত, ইম্প্যাক্টটা আম্পায়ার্স কল দেখা গেছে, উইকেটসটাও মিসিং। আম্পায়ার যদি সেক্ষেত্রে আউটের সিগন্যালটা না দিতেন তাহলে ইম্প্যাক্টটা আউটসাইডই থাকতো। বোঝা যাচ্ছিল যে ইম্প্যাক্টটাও বাইরে এবং বলটা খুব বেশি
স্ট্রেট হয়ে যায়নি শেষ দিকে, মানে অফ স্পিনারের বল সাধারণত ভেতরে ঢুকে মনে হবে যে ইম্প্যাক্টটা আউটসাইড হলেও স্টাম্পে গিয়ে হিট করবে, কিন্তু এই বলটা একটু অন্যরকম ছিল। বলটা পিচ করার পরে বাইরের দিকে আসলে টার্ন করছিল, অনেকটা অফ স্পিনার একটু জোরের উপর লেগ স্পিন করিয়েছেন। নতুন টাইপের একটা ডেলিভারি সামি। পরে বল তুলে মেরেছেন সাব্বির, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন। এবং গুড ক্যাচ ফ্রম তাওহিদ হৃদয়। সাব্বির বলছিলেন অর্ডিনারি শট খেলছেন, একটা লাইফ পেলেন, লাইফই বলা চলে, আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন, ডিআরএসে বেঁচেছেন, তবে টিকতে পারলেন না। পরের বলেই আরও একটা বিগ শট খেলতে গেলেন, ওই জায়গায় একটু বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াটা হয়তো দরকার ছিল। একটু হয়তো বা নিজের জন্য খেলতে পারতেন সাব্বির, অন্তত মোহাম্মদ নবীর এই ওভারটা পার করে দেয়া। মোহাম্মদ নবীকে এই ওভারে নিয়েই আসা হয়েছে এই উইকেটটা পারচেস করার জন্য, প্রেশারটা বলবৎ রেখেছিলেন, ওয়াইল্ড ব্যাট সুইং করেছেন ডিপ মিড উইকেটের দিকে। তবে মাঠের সবচেয়ে বড় যে অংশটা কাউ কর্নারের কাছাকাছি, তাওহিদ হৃদয় ক্যাচটা ভালো নিয়েছেন, কারণ ফ্লাড লাইটের আলোতে এই ধরনের ক্যাচ অনেক সময় দেখা যায় মিস হয়ে যায়। 9 বল থেকে 7 করে ফেরত যাচ্ছেন সাব্বির রহমান। মোহাম্মদ নবীর আরও একটা ব্রেক থ্রু, 34, 4 উইকেটে ঢাকা। মোসাদ্দেক হোসেন সৈকত একটু সময় নিয়ে করা শেষ বলটায় উইকেট আদায় করে ফেললেন তানভীর ইসলাম। মোসাদ্দেককে সামনে এগিয়ে আসতে দেখে বলের পজিশনটা ওয়াইড অফ দ্য ক্রিজ, ডিভিয়েশনে বিট, আউট। 9 ওভার শেষে ঢাকা 38 উইকেটে। আপনি জানেন এই বলটার পর একটা স্ট্র্যাটেজিক টাইম আউট আসছে, আপনি এই বলটা পার করে দেন, এরপরে তো আপনার কোচটা আসবে, সব খেলোয়াড় আবার মিলিত হবে, আর একবার নতুন করে আপনি পরিকল্পনা করতে পারবেন। কিন্তু না, মোসাদ্দেক হোসেন সৈকত বেরিয়ে আসলেন এবং বিগ শট খেলার জন্য বেরিয়ে আসছেন তাও না, বলের ধারে কাছেও তিনি ছিলেন না। যাই হোক, 6 বলে 2 রান করে ফিরছেন মোসাদ্দেক, তার অফ ফর্মটা কন্টিনিউ করছে। ঢাকা ক্যাপিটালস দে আর স্ট্রাগলিং। ভুলটা করে বসলেন, সংগ্রাম করছিলেন জেপি কোচে, মাত্রই বলতে চাইলেন যে ব্যাটার আসলে অনেকক্ষণ যাবৎ কি করার চেষ্টা করছেন আমরা বুঝতেই পারছিলাম না, তবে স্টেপ আউট করলেন। এখানেও খুবই মিক টেইম একটা ডিসমিসাল। বেশ বল রিলিজের অনেক আগেই কিন্তু ডাউন উইকেট চলে আসছেন। আমরা এই বলটাই দেখলাম যে যত আগে মুভ করে বাইরে চলে আসেন, নবী কিন্তু আমরা জানি একদম লাস্ট মুহূর্তে বলটা রিলিজ করে, সেই কাজটা করার ক্ষেত্রে সে বলটা একদম ঝুলিয়ে দিয়েছে। ব্যাটার যখন ডাউন উইকেট এসেছে অনেক বেশি আস্তে লুপ দিয়ে বলটাকে আরও ব্যাটারকে সামনে আনতে বাধ্য করেছে। একটা স্টেজে যখন ব্যাটার পায়নি, ব্যাটটা চালিয়ে দিয়েছে, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, বল ছোট একটা টার্ন এবং বাউন্স ছিল, সেখান থেকে মুশফিকের হাতে যখন যায় সে তো আর ভুল করার কথা না। আমরা দেখেছি তানভীরের বলেও কিন্তু মোসাদ্দেক জাস্ট স্ট্র্যাটেজিক টাইম আউটের আগে এই ধরনের একটা ডিসমিসাল কিন্তু হয়েছিল। ঘূর্ণি জাদুতে উড়িয়ে দিচ্ছেন ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার নাজমুল ইসলাম অপু, নিজেও বিরক্ত হবেন এই ইনিংসটা নিয়ে। ভালো একটা ডেলিভারি, চমৎকার একটা ডেলিভারি, আবেদন ছিল এবং আম্পায়ার কিন্তু আঙুল তুলে দিয়েছেন। আরও একটা উইকেটের পতন। আমি জাস্ট বলটা করার আগে বলতে যাচ্ছিলাম অপুকে হয়তো ড্রিফট করে ভিতরে ঢুকে স্টাম্পে অ্যাটাক করবে, কারণ এর আগের বলটা অপু যখন ফার্স্ট বলটা ফেস করেছে সেটাও কিন্তু খুব কমফোর্টেবলি ব্যাট করতে পারেনি, ব্যাটের ভিতরের দিকে লেগেছিল। এই বলটা আরেকটু ড্রিফটিং করেছে বেশি, আমরা যদি দেখি বলটা কিন্তু ড্রিফটিং করে বেশ ভিতরে গিয়েছে এবং পিছনের পায়ে ব্যাট নামানোর সময়ই পায়নি। হয়তো ধারণা করেছিলেন বলটা স্পিন করে ব্যাটের দিকে আসবে, তখন ব্যাটটাকে কানেক্ট করবে। যেটা বলছিলাম যে এক্সপিরিয়েন্স মোহাম্মদ নবী ব্যাটারকে রিড করার ক্ষেত্রে কিন্তু পারদর্শী, সেই কাজটাই করলেন। এবার থার্ড ম্যান দিয়ে অনেকক্ষণ পরে ওয়েলকাম বাউন্ডারি এ বাটনের ব্যাট থেকে। বল ব্যাটে আসছে, টাইমিং করলে, গ্যাপ খুঁজে বের করলে রান পাওয়া যাচ্ছে, ক্রিকেটিং শটস থেকে রান পাওয়া যাচ্ছে। এই ব্যাপারটাই হয়তো ধরতে পারেননি ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। ম্যানুফ্যাকচারই করেছেন বলতে হবে, জায়গা করে নিয়েছিলেন ফুলার, তিনি কিন্তু খুব রুম দেননি, রুমটা বানিয়ে নিয়ে এরপরে ভালো একটা শট খেলেছেন সেখানে, থার্ডের ফিল্ডারটাকে খুব সহজে বিট করলেন। চেষ্টা করেছেন, এজ ছিল মুশফিকুর রহিম, একটুর জন্য ধরতে পারেননি। এর থেকেও কঠিন কঠিন ক্যাচ তার ক্রিকেটীয় ক্যারিয়ারে ধরেছেন ঠিক, এবার গ্লাভস ফসকে বেরিয়ে গেছে। লাকি বাউন্ডারি। ঠিক এই জায়গা থেকে তিনি হয়তো ভেবে নিয়েছিলেন যে আমি হয়তো প্যাভিলিয়নে পথ ধরতে হবে। অনেক সময় ভাগ্য সাহসীদেরকেই সাথ দেয়।
এবং সাহস করে তিনি চেষ্টা করেছিলেন, ব্যাটের বাইরের কানে লেগে উইকেট কিপারের নাগালের একটুখানি বাইরে দিয়ে সেটা চলে গেছে বাউন্ডারির বাইরে। এই ওভারে 2টা 4 এসছে। ও এবারে বোল্ড, ইউ মিস আই হিট, একেবারে অফ স্ট্যাম্পটা উপরে গেল। আরো একটা উইকেটের পতন, 8ম উইকেটের পতন 55 রানে। ফাহিম আশরাফ দ্বিতীয় উইকেটে দেখাটাও পেয়ে গেলেন তিনি। আগের ওভারেই বলছিলাম উইকেট টু উইকেট অ্যাটাক করলে অবশ্যই উইকেট নেওয়া সম্ভব। এই ধরনের ব্যাটাররা, আপনি জানেন যে বডি পজিশন, ফুটওয়ার্ক, ব্যাট পজিশন কখনই পারফেক্ট না। লেগ সাইডে সরে যে স্টাম্পগুলো ওপেন রাখে আপনি উইকেটে অ্যাটাক করতে হবে। ফাহিম আশরাফ যখনই আসলেন সেখানে তার কাজটাই হচ্ছে উইকেট নেওয়া, সেই কাজটা করতে সে কিন্তু পারদর্শী। এবার পুরো বিপিএল জুড়ে আমরা সেটা দেখেছি, এই ক্ষেত্রেও তাই। উইকেটে অ্যাটাক করেছেন, উইকেটটা হিট করেছেন, ভালো ক্যাপ্টেন্সি। পাশাপাশি ফাহিম আশরাফ ক্যাপ্টেনের ভরসার নাম হয়ে উঠেছেন কিন্তু এই বিপিএলে। বরিশালের দলটার এক্স ফ্যাক্টর বলা চলে ফাহিম আশরাফ। বল হাতে ব্যাট হাতে দারুণ করছেন। ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা এখনো কিন্তু আওয়াজ দিচ্ছেন, হাল ছেড়ে দেননি। মুস্তাফিজুর রহমান, এবারে সেটা অফিসিয়াল কনফার্মেশন আমরা দেখছি। 24 ইনিংস 75 রান। আউটার এজ ছক্কা, থিসারা পেরেরার ব্যাট বলে কথা। সুইং করেছিলেন, এবাদতের বলেও ছিল গতি, সব মিলিয়ে হয়ে গেল বরিশালের ক্ষতি। থিসারা পেরেরা ছক্কাটা হাঁকালেন। তবে খুব একটা ক্ষতি হয়েছে বলে সেটা বলা যাবে না, কারণ যে রান তুলেছে ঢাকা এখন পর্যন্ত, খুব বেশি তো তারা এগোতে পারবে সেটাও না এখান থেকে। আসলে মানুষ যখন পজিটিভ হয় তখন নেগেটিভ থেকেও পজিটিভ খুঁজে নেয়। রোহন কিন্তু সেটাই করলেন। খুব বেশি ক্ষতি হয়নি, কারণ ব্যাটার ব্যাটিং করার একটু সুযোগ পাবেন, সেখানে তাদের কনফিডেন্সটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন। ওভারে পরের বল অফ স্টাম্পের একটুখানি বাইরে, আবেদন হয়েছে এবং আউট। মুস্তাফিজ বেশিক্ষণ সার্ভাইভ করতে পারলেন না, 9ম উইকেটের পতন। জেমস ফুলার কাজের কাজটা করেই দিলেন। ইনিংসে তার প্রথম উইকেট। সিম আপ ডেলিভারি ছিল। মুস্তাফিজ 3টা স্টাম্প খুলে দিয়ে অফের উপর দিয়ে একটা বড় শট খেলার প্রচেষ্টায় ছিলেন, তবে এজটা লেগেছে এবং এজ লাগলে, স্পেশালি ফেন্ট একটা এজ লাগলে ব্যাটাররা অটোমেটিক পেছনে তাকান। মুস্তাফিজও তাকিয়েছেন। শারফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত আঙুলটা তার উঁচিয়ে ধরতে হয়েছে। তারপর মুস্তাফিজ হাঁটা দিয়েছেন ডাগ আউটের পথে। শেষ উইকেট জুটি এই মুহূর্তে। থিসারা পেরেরা কেন এতগুলো সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা তার সতীর্থর কাছে তুলে দিচ্ছেন, সেটাই কিন্তু বড় প্রশ্ন। এবং এই মুহূর্তে মেহেদী রানাকে আরো 4টা বল অন্তত খেলতে হবে। শট খেলেছেন শটের মতো করে, ওয়াও মেহেদী রানা। বলছিলাম ফ্লাড লাইটের আলো, এতগুলো দর্শক, একটু তো এন্টারটেইন করবেন, করেছেন তিনি। সাহস করে ওভার দ্য টপ খেলে দিয়েছেন, কারণ ডিপারে কোনো ফিল্ডার নেই। 4টা রান, আরো একটু বিনোদন পেল মিরপুরে আসা দর্শক যারা মাঠে রয়েছে। বেশ ভালো পজিটিভ ইন্টেন্ট, অন্তত স্টিল ছিল বডিটা, স্ট্যাবিলিটিটা ভালো ছিল যে জায়গা থেকে শটটা খেলেছেন তিনি। অন দ্য রাইজ, খুব সহজ শট নয়। এবারে মুশফিকের মাথার উপর দিয়ে লাকি বাউন্ডারি ঢাকার জন্য। নতুন ওভারের প্রথম বলে একটা দারুণ 4-এর মার। দারুণ বলেছেন, দারুণ লাগলো, কারণ সবচেয়ে প্রোডাক্টিভ এরিয়া থিসারা পেরেরার জন্য উইকেট কিপারের পেছন দিয়ে ছক্কাটা হাঁকিয়েছিলেন কিন্তু সেদিক দিয়ে। এক্স্যাক্টলি, একটা ওভার বাউন্ডারি হয়েছে দিক দিয়ে, একটা 4ও পেলেন। আসলে এখন সার্ভাইভ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যতক্ষণ তারা সার্ভাইভ করতে পারবেন উইকেটে, ততক্ষণ কিন্তু রান আসবে। সেটা যেভাবে আসুক রান আসবে, এবং সেটা আসছে। টিকে থাকাটাই এখন বড় কথা। পরের বলে ব্যাটে হয়েছে, ফিল্ডার আছেন একজন ডিপা পজিশনে, কিন্তু রান নেয়া থেকে বিরত থাকলেন, কারণ থিসারা জানেন যে তিনি যতক্ষণ ওই প্রান্তে থাকবেন, স্ট্রাইকে থাকবেন, ততক্ষণ কিন্তু বাউন্ডারির আশা করা যেতে পারে। এইভাবে খেলে একটা সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন, সুতরাং তিনি জানেন টেল এন্ডারদের সাথে ব্যাট করে কি করতে হবে। এবারে বিপিএলেই করেছেন সেঞ্চুরিটা। সেদিন বলে ব্যাটে বেশ ভালো হয়েছিল, বড় বড় 6 হাঁকিয়েছেন তিনি, এবং ঢাকাতেই করেছিলেন সেই কীর্তিটা। খুলনার বিরুদ্ধে 60 বল থেকে 103। এবং বলতে বলতে তুলে মেরেছেন, তবে সেটা খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি, এবং অল আউট হয়ে গেল ঢাকা ক্যাপিটালস। মাত্র 73 রানে 15.3 ওভার খেলতে পেরেছে তারা।
দর্শকরা কোথায় যাচ্ছেন? আশা করি খাবার কিনতে যাচ্ছেন, আবারও ফিরে আসবেন, কারণ ফরচুন বরিশালের ব্যাটিংটা তো বাকি আছে। শেষ হয়ে গেছে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিংটা। 15 ওভার 3 বল, মাত্র 93 বল স্থায়ী হলো এই ইনিংসটা। থিসারা পেরেরা শেষ ব্যাটার হিসেবে ফিরছেন। 11 বল থেকে 15। আজকে তার ব্যাট হাসেনি। ঢাকা ক্যাপিটালস এই পুরো টুর্নামেন্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সর্বনিম্ন স্কোরটাই তারা করেছে। ইনফ্যাক্ট পুরো টুর্নামেন্টেরই লোয়েস্ট স্কোর এটাই ছিল। এর আগের লোয়েস্ট ছিল দুর্বার রাজশাহীর 80, সেটাকে ছাড়িয়ে ঢাকা এই টুর্নামেন্টের লোয়েস্ট স্কোরটা করেছে 73। শেষ বলটা একেবারেই শেপে ছিলেন না যে শটটা খেলতে চাইলেন। টপ এজ রেগুলেশন ক্যাচ মুশফিকুর রহিমের। হাসি মুখে ফিরছে সাউদার্ন আর্মি, ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। বেশ খোশ মেজাজেই তারা থাকবে। অন্যদিকে দেখছে তাদের অন্য কোয়ালিফাইড টিম রংপুর রাইডার্স একের পর এক ম্যাচ হারছে, তারা কিন্তু সেই বৃত্তে ঘুরতে চায় না। বরিশাল আজকের ম্যাচটা জিতলে পয়েন্টসের হিসাবেও সবার উপরে চলে যাবে। মন খারাপ নিশ্চয়ই ঢাকা ক্যাপিটালসের ফ্যান। ঢাকা ক্যাপিটালস তাদের মাত্র 3 জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছতে পেরেছেন। লিটন, বিটন এবং শেষ দিকে এসে 15 রান করেছেন থিসারা পেরেরা। বাকিরা সবাই টেলিফোন ডিজিট আউট হয়েছেন। সব মিলিয়ে 15.3 ওভারে 73 রান তারা তুলেছেন। এবং ফরচুন বরিশালের বোলারদের দিকে যদি তাকায়, 3 জন বোলার 3টা করে উইকেট পেয়েছেন। নবী পেয়েছেন 3টা, ফুলার পেয়েছেন 1টা, আশরাফ পেয়েছেন 3টা এবং তানভীর পেয়েছেন 3টা উইকেট। শুধু উইকেট পাননি ইবাদত, তিনি 4 ওভার বল করে 11টা ডট আদায় করে নিয়েছেন, 24 রান দিয়েছেন। খুব ছোট একটা টার্গেট হওয়ার কথা। লোয়েস্ট টোটাল যেটা বলছিলাম, দুর্বার রাজশাহী 80 ছিল, এবারে নতুন রেকর্ডটা করলো ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএল আসরের সর্বনিম্ন স্কোর মিরপুরে ফরচুন বরিশালের বিরুদ্ধে, এবং 74 রানের একটা টার্গেট নিয়ে ফরচুন বরিশাল একটু পরেই ব্যাট করতে নামবে। 73 রানের অল আউট ঢাকা ক্যাপিটালস, 74 টার্গেট ফরচুন বরিশালের। 120 বল থেকে মাত্র 74 রান, খুবই সাদামাটা টোটাল। 3.7 আস্কিং রান রেট। তামিম ইকবাল খান এবং তাওহিদ হৃদয় মাঠে প্রবেশ করছেন। ভালো বোলিং ছিল বরিশালের, বাট ঢাকা ক্যাপিটালস একদমই ভালো ব্যাটিং করেনি আজকে। 10 ইনিংস 174 রান, 128 স্ট্রাইক রেট তাওহিদ হৃদয়। মুস্তাফিজুর রহমান বিপিএল 2025, 11 ম্যাচে 9 উইকেট, 7.69 তার ইকোনমি। কাভার একটা এক্সট্রা প্রোটেকশন, যে কারণে গ্যাপটা পাননি তামিম। মিড উইকেটে চালিয়েছেন তাওহিদ হৃদয়, চাবুক মারা শট, ছক্কার মার। হৃদয় চালাবেন, বোঝাই যাচ্ছে টার্গেটটা খুব কম। হৃদয় আজকে চালিয়ে খেলবেন। এবারের মৌসুমে এখনো পর্যন্ত হৃদয়ের কাছ থেকে তার সুলভ ইনিংস দেখা যায়নি। আজকে হয়তো সেটা খেলার সময়ও নাই হাতে, তবে ফর্মে ফিরতে চাইবেন। ছোট ছোট কিছু ইনিংস তিনি খেলেছেন, 30-40 রানে 20-এর ঘরে কয়েকবার আউট হয়েছেন। তবে বড় ইনিংস এখনো পর্যন্ত মিসিং ফরচুন বরিশালের ডিরেক্ট সাইনিং তাওহিদ হৃদয়ের কাছ থেকে। যখন ব্যাটসম্যানরা অতটা ভালো ফর্মে থাকেন, অনেক সময় পরামর্শ দেয় অনেকে, যদি প্রেশার, রানের প্রেশার না থাকে। তার বিপিএল ক্যারিয়ারে প্রথম বলটা লেগ স্টাম্পের উপরে সজোরে চালিয়েছেন, আরো একটা 6 হৃদয়ের ব্যাটে। এরকম বল করার লাক্সারি আপনি তখনই নিতে পারেন যখন ডিপ ফাইন লেগে একজন ফিল্ডার আছে, কোনো একটা প্লয় আপনি করতে পারেন। বাট আউট অফ নোওয়্যার সেই জায়গায় কোনো প্রোটেকশন নাই, খারাপ বলই বলতে হবে। প্রশংসা পাবেন না তার ক্যাপ্টেনের কাছ থেকে। সহজ শট তহিদ হৃদয়ের, প্রথম বল থেকে তিনি কিন্তু তাকিয়ে আছেন ব্যাট বলের দিকে এবং লেগ স্টাম্পের বাইরে। তহিদ হৃদয়ের জন্য ব্রেড অ্যান্ড বাটার শট, সুন্দর টাইমিং, সুন্দর প্লেসমেন্ট। মেহেদি রানা প্রথম বলটাই কিন্তু শুরু করলেন বাজেভাবে। বরিশাল ইজ ফ্লাইং। তামিম স্ল্যাশ করেছেন জোরের ওপর, অন দা আপ। বল চলে গেছে শিবানার বাইরে। শুন ভাই, যারা ব্যাটিং করার সুযোগ পায়নি, ধরেন জেমস ফুলার, মোহাম্মদ নবী, তাদেরকে কি আজকে ট্রাই করা যেত কিনা তামিমের জায়গায়, যেহেতু তামিম ফ্লোতে আছেন, রানে আছেন। আমার মনে হয় না বরিশালের এখন আর সেই জায়গায় যাওয়ার দরকার আছে, এবং ইটস ইম্পর্টেন্ট যারা ব্যাটিং করেন রোলটাতে তারাও ব্যাটিং করুক, কারণ তহিদ হৃদয়ের ব্যাটিং দরকার আছে। তামিম ইকবাল ফুল প্রতিটি, বাট তিনিও ব্যাটিং প্র্যাকটিসটা করতে চাইবেন। নেটে যতই ব্যাটিং প্র্যাকটিস করি, ম্যাচে ব্যাটিং প্র্যাকটিস করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা টুর্নামেন্টের শেষের দিকে চলে এসেছি, এই সময় আসলে আর এক্সপেরিমেন্ট করার কোনো দরকার আছে বলে মনে হয় না। রানটা এত ছোট, এখানে আসলে শেষের দিকের কাউকে উপরে উঠে নিয়ে আসে টিমও চান না। বাট বরিশাল আমার মনে হয় দে আর ইন রাইট ট্র্যাক।
বাউন্সার মেহেদী রানার কাছ থেকে ডাক করলেন তামিম। 2 ওভার শেষে ফরচুন বরিশাল 21 বিনা উইকেটে। এগিয়ে এসে খেলার চেষ্টা, অ্যাওয়ে গোয়িং, আউটসাইড এজ ক্যারি করেছে কিনা? হ্যাঁ, ক্যারি করেছে। আম্পায়ার তেমন সিগন্যালই দিয়েছেন তাওহিদ হৃদয়ের উইকেটটার পতন ঘটবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কথা বলে। সুমন ভাই সাথে সাথে বলেছেন আউট। মুস্তাফিজের কাছ থেকে, উইকেট কিপারের কাছ থেকে, কারো কাছ থেকে আবেদন দেখিনি। তাওহিদ হৃদয় হাঁটা দিয়েছেন। আমি দেখছিলাম যে কি হলো আসলে, সুমন ভাই আউট কেন বলছে, পরে দেখি তাওহিদ হৃদয় হাঁটছেন। স্টুপিড শট অ্যাকচুয়ালি। জানি তিনি পাওয়ার প্লেটা ব্যবহার করতে চান, তিনি বড় শট খেলতে পছন্দ করেন, কিন্তু সামটাইমস একটু নিজের জন্য খেলা দরকার আছে। বাই নট টেকিং টু মেনি রিস্ক, আজকে রিস্ক বেশি না নিয়ে নিজের রানটা করে নিতে পারতেন, যেহেতু রানের প্রেশার ছিল না। দাভিদ মালান 34 ম্যাচ থেকে 1046 রান, 4 পেয়ে যাবেন। দেখার বিষয় লেগ বাই সূত্রে নাকি ব্যাট থেকে, আম্পায়ারের সিগন্যালের জন্য অপেক্ষা। তবে 4টা রান এনশিওর করেছেন, হ্যাঁ, লেগ বাই সূত্রে। বাজে বল, লেগ স্ট্যাম্পের অনেক বাইরে, জাস্ট পাটা ছুঁয়ে দিয়েছেন দাভিদ মালান। হয়তো ব্যাটে লাগানোর চেষ্টা করেছিলেন, তবে ওই জায়গায় বল করলে আপনাকে ভর্তুকি দিতেই হবে, যেখানে ফাইন লেগটাও ওপরে ওঠানো ছিল। বেরিয়ে গেছে বলটা। এই ফাইন লেগ থাকলে হয়তো একটা দিক সন্তুষ্ট থাকতে হতো ব্যাটসম্যানদের। এলিগেন্ট, চমৎকার, অসাধারণ, মাধুর্যমণ্ডিত, ছবির মতো সুন্দর দাভিদ মালানের এই শটটা, 4-এর মার। আজকের খেলার এখন যত শট দেখেছি আমার কাছে দিস ইজ দ্য শট অফ দ্য ডে। দারুণ টাচ, সিল্কি টাচ। আমরা লিটনে কিছু ভালো শট দেখেছি, বাট এই শটটা এত সুন্দর কাভার ড্রাইভ, এলিগেন্ট কাভার ড্রাইভ বাই ডেভিড মালান। বিশেষ করে বাহাতিরা যখন এই ধরনের কাভার ড্রাইভ খেলেন তখন যেন চোখটা জুড়িয়ে যায়, একেবারে ছবির মতো সুন্দর। নাবিল, সোশ্যাল মিডিয়াতে একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছিল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক এ ওয়াও। এই শটটা দেখে তেমনটাই বলতে মন চাচ্ছিল। উঁচু করে মেরেছেন, এলিভেশনটা পাবেন কি পাবেন না প্রশ্ন থাকতে পারে, তবে সেই জায়গায় কোনো ফিল্ডারই নেই, সুতরাং বিপদে পড়ার কোনো প্রশ্ন থাকে না। তবে ডিস্টেন্সটা খুব বেশি পাননি, 2টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। হাইটটা ঠিক ছিল, ডিস্টেন্সটা পাননি, সে কারণে 2 রান। 3 ওভার শেষে ফরচুন বরিশাল 1 উইকেটে। ফ্রান্সের জন্য ভালো। আবার স্কোয়ার কাট করার চেষ্টা, কানেকশনটা ঠিকঠাক হয়নি, তবে এজ হয়ে গেছে। ইন্টেনশনটা ওদিকেই ছিল তামিম ইকবালের। একটা বিষয় খেয়াল করে দেখবেন, তামিম যে জায়গাটা দাঁড়াচ্ছেন এই কারণে কিন্তু এই বলগুলোতে রুমও পেয়ে যাচ্ছেন বেশ ভালো মতো। যদি এমন হতো যে মিডল লেগ করিডোরে তিনি দাঁড়াচ্ছেন, তখন হয়তো বা রুম পেতেন না, অনেকাংশে এলবিডব্লিউ এর জন্য একজন পারফেক্ট ক্যান্ডিডেট হতে পারতেন। বাট বড় ব্যাটার, রুম পেয়েছেন, স্ল্যাশ করেছেন, বল তার রাখা যাবে না, এক বাউন্সে সীমানার ওই পারে 4টি রান। ডেভিড মালান বললেন থ্যাংক ইউ বিটন, থ্যাংক ইউ, একদম ধন্যবাদ দেওয়ার মতো একটা বল করেছেন, অফ স্টাম্পের অনেক বাইরে, এবং ডেভিড মালার মতো ব্যাটসম্যান এটা মিস করবেন না। ফ্রন্ট ফুট স্কোয়ার কাট বলে থেকে আমরা সেটা করেছেন। তামিম ইকবাল যখন প্রথম আসলেন, তিনি তাকে আসলে পিক করেছিলেন সিলেক্টররা, যে প্রথম 15 ওভারটা যেন ব্যবহার করতে পারেন। আমাদের তারা এই জায়গায় ওপেনার ছিলেন, তারা ভালো ব্যাটিং করতেন, কিন্তু ওই সময় টপ ওভার দ্য টপ মারা 15 ওভার ইউজ করার মতো ব্যাটসম্যান খুব একটা ছিল না। সেই কনসেপ্টে তামিম ইকবাল এসেছিলেন। ওই কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছেন এই মুহূর্তে দাভিদ মালানো, শটের পর শট খেলছেন, 4-এর পর এবার ছক্কা। আমরা মনে এখন ভুলে যেতে পারি লোয়েস্ট টোটাল ডিফেন্ডের কথাটা, সেটা মনে আমরা বইয়ের খাতায় থেকে যাবে। আজকে ম্যাচটা যে সেটা হচ্ছে না এখন নিশ্চিতভাবে বলা যেতে পারে। যেটা বলছিলাম, তামিম ওই কনসেপ্টটা এনেছিলেন, এবং শুরু থেকেই তামিমের সিগনেচার শট যেটা ছিল ডাউন দ্য উইকেট, যে ওভার দ্য টপ মারাটা, সেটা তিনি প্রমাণ করেছিলেন। 2007 ওয়ার্ল্ড কাপের আগে যেই স্টার্টটা বাংলাদেশ চেয়েছিল তামিম ইকবালের কাছ থেকে, সেটাই বাংলাদেশ পেয়ে গিয়েছে। তখনই বুঝতে পেরেছিলাম যে একজন ওপেনার আমরা পেয়ে গেছি, যিনি পরের দিকে আমাদের পুরো বিশ্বকে শাসন করবেন। শাসন করছেন দাভিদ মালান, এটা আরো উপরে, আরো বড় 6, একদম গ্র্যান্ড স্ট্যান্ডে। 50 পূর্ণ ফরচুন বরিশালের 4.4 ওভারে, আর মাত্র 21 রান প্রয়োজন। 4টা 4-এর সাথে 4টা 6 ইতিমধ্যেই হাঁকিয়েছে ফরচুন বরিশাল।
মাত্র পঞ্চম ওভারে খেলায় আছি আমরা। যেটা বলছিলাম, প্রথম 10 ওভার হয়তো পেরোবে না এই ম্যাচটা। যেভাবে মালান শাসন করছেন বিটনকে, খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে এই ম্যাচটা। তামিমও হাত খুলে খেলছেন, তাওহিদও একই কাজটা করতে গিয়ে কাটা পড়েছেন। আজকের ম্যাচ জিতলে ফরচুন বরিশাল 1-2 নম্বর পজিশনটা হয়তো নিশ্চিত করে ফেলবে। আরো ভালো শট, গরম গরম 4 শীতের এই সন্ধ্যায় দাভিদ মালানের ব্যাট থেকে। এক্সিলেন্ট ড্রাইভ, খুব যে ফ্রন্ট ফুটে গিয়েছেন তা না, বলটা খুব বাজে ছিল তাও না। হ্যাঁ, রুম পেয়েছিলেন, তবে অন দ্য আপ খেলেছেন। সেটা খেলার মতো শক্তি, সামর্থ্য, আত্মবিশ্বাস সবকিছুই মালানের আছে। সে ধরনের ফর্মে আছেন, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছেন। বিটনের এই ওভারটা যদি 8 বলের ওভার হয় তাহলে হয়তো খেলাটা শেষ হলেও হয়ে যেতে পারে, কিন্তু আর একটি বল বাকি আছে। 20 রান দিয়ে দিয়েছেন এই ওভার থেকে। চার হয়ে যাবে। তামিম বললেন মালানকে, হয়তো তুমি যেটা পারো আমিও সেটা পারি। সেই কাজটাই রিপিট করে দেখালেন তামিম। এবং শুনবে যেটা আসলে বলছিলেন, আমরা লো উইকেট বলতে বুঝি যে স্পিন ধরছে, স্পিনাররা ডমিনেট করছে, বল হয়তো খুব বেশি বাউন্স করছে না, ভ্যারিয়েবল বাউন্স আছে। কিন্তু এখানে কম রানের কারণ হয়তো একটু টেনিস বল টাইপের বাউন্স, যেটা আসলে হঠাৎ করেই বল পিচ করার পরে একটু বেশি বাউন্স করে। তামিম করছেন, তাহলে কিন্তু এই উইকেটে কিন্তু শর্ট খেলার জন্য খুব ভালো। দেখুন, হোয়াট আ প্লেসমেন্ট বাই তামিম ইকবাল খান। ওই যে বলছিলাম আলতো ব্যাটে খেলছেন তামিম মালানরা, আলতো ব্যাটে জাস্ট প্লেস করে দিলেন। সাপের 5 পাটাকে দেখালেন এক্ষেত্রে দাভিদ মালান। 4-এর মার। 1 রান বাকি ফরচুন বরিশালের এই ম্যাচ জিততে হলে। পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে তো তারা আছেই, 1-2 নম্বর পজিশনটাও তারা নিশ্চিত করে ফেলবে। চিটাগাং এবং রংপুরের মধ্যে হবে 2 নম্বর হওয়ার লড়াই। রান রেটটাও যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে আজকে ফরচুন বরিশাল, তো সেদিক থেকে অনেকটা নির্ভর থাকবে তারা। অন্য কোনো দলের অবশ্য 18 পয়েন্ট হওয়ারও সুযোগ নাই, রংপুরের আছে, তবে সেক্ষেত্রে রান রেটে বরিশাল অনেকখানি এগিয়ে থাকবে। উইনিং রানটা হলো না, আরেকটু অপেক্ষা। যে কথাটা বলছিলাম, দুটো দলেরই সমান পয়েন্ট। এই ম্যাচের 2 পয়েন্ট ফরচুন বরিশালকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে, রংপুর হতে তাদেরকে ছুতে পারবে। তবে রান রেটে আজকে যতটা উন্নতি তারা আনছে, 1 নম্বর পজিশনটা তাদের নিশ্চিতই থাকবে। উইনিং রানস, এবং সেটা বাউন্ডারির মাধ্যমে। অপেক্ষার অবসান শেষ হলো। মাত্র 7ম ওভারে, অর্থাৎ 6.3 ওভারে ফরচুন বরিশাল জয়ের বন্দরে নোঙর করলো। 9 উইকেটের জয়, ঝকঝকে তকতকে জয়। ঢাকা ক্যাপিটালসকে একদম পুরোপুরি আউটপ্লেড করে দিয়েছে। লাল গ্যালারি, লালে লাল। তবে লাল বাতিটা জ্বলেছে ঢাকার। ঢাকা টোটালি আউটপ্লেড। তাই বল হ্যান্ডশেক করছেন সবার সাথেই, নিশ্চয়ই তিনি খুব খুশি। যে কোনো টুর্নামেন্টেই এই ধরনের জয় দলকে অনেক আত্মবিশ্বাস তুলে দেয়, এবং যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি, এখন আর মোমেন্টামটা কেউ চাইবেন না হারাতে। ইবাদত হোসেনকে দেখতে পাচ্ছি, ভালো বোলিং করেছেন আজকে কিছু ভালো শট দেখতে পেয়েছি। 6 উইকেটের নিয়ে একটু কথা বলেছেন, যেহেতু ঢাকা অনেক কম রানে আউট হয়ে গেছিলেন, কিন্তু ডেভিড মালান তার ব্যাটিং দিয়ে কিন্তু একবারও মনে হয়নি যে উইকেটে ভয়ঙ্কর কিছু আছে। দারুণ সব শট খেলেছেন উইকেটের চারিদিকে, এবং তার সিগনেচার কাভার ড্রাইভ, যেগুলো শুধু দর্শক নয় আমাদের অনেক আনন্দ দিয়েছে। বরিশাল ফ্যান্স মাস্ট বি ভেরি হ্যাপি। থিসারা পেরেরা এবং দাভিদ মালানের করমর্দন। অ্যাপ্রিসিয়েশনটা প্রতিপক্ষের কাছ থেকেও পাচ্ছেন, সম্মানটা প্রতিপক্ষের কাছ থেকেও পাচ্ছেন। পাবেন না কেন, সেরকম ব্যাটিংটাই তিনি করেছেন। 9 উইকেটের জয়। ফরচুন বরিশাল শক্তপোক্ত অবস্থানটা পয়েন্ট তালিকার শীর্ষে। 2টা ম্যাচ তারা হেরেছে এবারের বিপিএল আসরে, 2টা ম্যাচে রংপুর রাইডার্সের এগেনস্টে। প্রথমটাই ঢাকায় 120-এর ঘরে তারা অল আউট হয়ে গিয়েছিল, সহজেই চেস করেছিল রংপুর, এবং পরের ম্যাচটায় শেষ ওভার 26 রান তুলে নুরুল হাসান সোহান একটা অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছিলেন ফরচুন বরিশালের এগেনস্টে রংপুর রাইডার্সকে। এছাড়া অন্য সবগুলো দলের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতেছে ফরচুন বরিশাল। জাস্ট লুক এট দ্যাট রাইট। 14 বলে 21 তামিম,
তাছাড়া মালান 16 বলে 37 করে অপরাজিত। বোলিং লাইন আপ, বোলিং কার্ড দিয়ে খুব বেশি কিছু বলার নেই। একটা উইকেট পেয়েছেন মোস্তাফিজ 2 ওভারে 16 রান দিয়ে। এবং বোর্ডে যখন রান না থাকে বোলারদের আসলে করার কিছু থাকে না। বোলিং ফিগার নিয়ে কথা না বলাটাই তাই হয়তো শ্রেয়। ম্যাচ সামারি, ঢাকা ক্যাপিটালস আগে ব্যাটিং করে মাত্র 73 রানে অল আউট হয়েছে। থিসারা পেরেরা 11 বল থেকে 15, লিটন দাসের 8 বল থেকে 10, বিটনের 12 বল থেকে 10, সাব্বির রহমানের 9 বল থেকে 4। স্ট্রাগলিং তানভীর 2 রান দিয়ে 3টে উইকেট পেয়েছেন। জবাবে 9 উইকেট হাতে রেখেই জয়লাভ। স্ট্যান্ডিংটা একদম শক্তপোক্ত, শক্তিশালী অবস্থান। 11 ম্যাচ থেকে 18 পয়েন্ট, 1.53 নেট রান রেট। 1 নম্বর অবস্থানে তারাই, 2 নম্বর অবস্থানে রংপুর 11 ম্যাচ থেকে 16 পয়েন্ট, চিটাগাং 10 ম্যাচ থেকে 12 পয়েন্ট নিয়ে 3-এ, রাজশাহী 12 ম্যাচ থেকে 12 পয়েন্ট নিয়ে 4-এ, খুলনা তাদের সামনে সুযোগটা কিন্তু ম্যাথমেটিক্যালি এখনো আছে, 2টা ম্যাচ বাকি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।